বাংলাদেশে সংবাদ মাধ্যম ও নদীর চরের মধ্যকার পার্থক্য যেন দিন দিন কমছে। নদীর চর ভেসে উঠলেই যেমন তৎসংলগ্ন অঞ্চলের বাসিন্দারা কয়েক পক্ষ হয়ে লাঠিসোঁটা নিয়ে তা দখলের প্রতিযোগিতায় মেতে ওঠে, তেমনি এই দেশের সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোতেও তেমনি হচ্ছে। ক্ষমতায় যে যাচ্ছে তারই আজ্ঞাবহ হয়ে উঠতে গিয়ে আজ্ঞা মেনে নেওয়ার মানসিকতার লোকজনকে উড়িয়ে এনে জুড়ে দেওয়া হচ্ছে নিয়ন্ত্রণের কাজে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে কি তবে চরদখলই চলবে? এই প্রশ্নটি আসছে মূলত প্রায় ১.৫ বছরের আগে পরের কিছু ঘটনা নিয়ে। একই ধারাবাহিকতা দেখা যাচ্ছে বর্তমানেও। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণের জায়গাতে রাতারাতি কিছু পরিবর্তন এসেছিল। সংবাদ মাধ্যমগুলো সম্পাদকীয় নিয়ন্ত্রণ নেওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং এক্ষেত্রে গণঅভ্যুত্থানের পক্ষে বিপক্ষে থাকার কথা তুলে কাউকে কাউকে সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানের চাকরি থেকে ছেঁটে ফেলার কার্যক্রম শুরু হয়েছিল। সেসব কাজ সম্পাদনও হয়েছিল। এভাবেই শুরু হয় ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে সরকারি প্রতিষ্ঠানের মতো করে সরকারের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন সংবাদ মাধ্যমেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সংস্কৃতির যথেচ্ছ প্রচলন। হ্যাঁ, একটি কথা এখানে বলে রাখা উচিত যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ছিল। বিক্ষোভ, হত্যাকাণ্ড বা প্রতিবাদের খবর সেভাবে প্রকাশ করেছিল গুটি কয়েক সংবাদ মাধ্যমই। ফলে খুব স্বাভাবিকভাবে গণঅভ্যুত্থানের পক্ষে ও বিপক্ষে থাকার যে প্রচার, তার পালে হাওয়া লাগে ভালো মতোই। গণমাধ্যমের সঙ্গে সরকারের আচরণেই বোঝা যাবে বাংলাদেশের ভবিষ্যৎ। এই হাওয়াকে কাজে লাগিয়ে মূলত বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকীয় সিদ্ধান্তের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাই করা হয়েছে গত বছর দেড়েকের বেশি সময় ধরে। সেটি যে কেবল ন্যায়ের পক্ষে সংবাদ মাধ্যমকে নিয়ে আসার সদিচ্ছাই করা হয়েছে তা নয়, বরং প্রায় শতভাগ ক্ষেত্রেই এক পক্ষ থেকে আর এক পক্ষে যাওয়ার ইচ্ছাই তাতে প্রতিফলিত হয়েছে। এতে সাংবাদিকতার নৈতিক চর্চার সদিচ্ছা খুব একটা ছিল না। উল্টো ক্ষমতা যেদিকে, আমরা সেদিকে নীতিকে আলিঙ্গন করা হয়েছে। ক্ষমতার সাথে সংবাদ মাধ্যমগুলোর এমন গলাগলি এবারই প্রথম হয়েছে তা নয়। গত ১০ বছরের বেশি সময় ধরে এদেশের সংবাদ মাধ্যমগুলো কঠোর নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। সরকারি ক্ষমতাকে সমঝে চলাই ছিল মূলমন্ত্র। তাতে তোষামোদ করার আকাঙ্ক্ষাও ছিল ব্যাপক। সে কারণেই আওয়ামী লীগ সরকারের প্রধান ব্যক্তি সংবাদ সম্মেলনে বেশ কিছু সংবাদ মাধ্যমের সম্পাদক উপস্থিত হয়ে ওই ক্ষমতাসীন রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখার জন্য প্রকাশ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পতনের পর দুর্গন্ধ ছড়ায় এভাবেই। আসলে এভাবেই বোঝা যায় এদেশের সংবাদ মাধ্যমগুলো স্বাধীনতার বা স্বাধীন হওয়ার ইচ্ছার নমুনা। তবে পতনের শুরু একদিনে হয়নি। এদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বললেও অত্যুক্তি হয় না। সেই থেকেই সংবাদ মাধ্যমগুলো নিজেদের স্বাধীনতা অর্জন এবং কদাপি স্বল্প সময়ের জন্য অর্জিত হয়েছে বলে ভ্রম হলে তা ধরে রাখা নিয়ে সদা সংগ্রাম করে চলেছে। এদেশে কতবার শাসক পরিবর্তন হয়েছে, শাসনের ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু সবকিছুর পরও একটি বিষয়ে খুব একটা পরিবর্তন হয়নি। সেটি হলো মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করার চেষ্টা। সব আমলেই দেখা যাবে যে আগের আমলের চেয়ে অন্যভাবে আর একটু চেপে ধরার ইচ্ছা। যে কোনো দেশেরই শাসন কাঠামো অবশ্যই স্বাধীন ও মুক্ত গণমাধ্যমকে ভয় পায়। একই সঙ্গে পুঁজিবাদী কাঠামোও ভয় পায়। এই ভয়ের কারণটি মূলত নিজেদের স্বেচ্ছাচারিতা, শোষণ ও দুর্নীতি প্রকাশিত হওয়ার আশঙ্কায় নিহিত। এবং এই কারণেই সংবাদ মাধ্যমকে দেশের সংবিধানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে। শুধু বাংলাদেশ নয়, বেশিরভাগ উন্নত দেশে এই কাজটি করা হয়েছে। এর উদ্দেশ্য হলো যাতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে, কেউ বা কোনো পক্ষ স্বেচ্ছাচারী না হয়ে উঠতে পারে। এবং এসব কারণেই হয়তো আমাদের দেশে বরাবরই সংবাদ মাধ্যমে স্বাতন্ত্র্য না রাখার চেষ্টা করে গেছে ক্ষমতাশালীরা। তাতে আরও বেশি করে তেল ঘি ঢেলেছে সংবাদ মাধ্যমের তথাকথিত মালিকপক্ষের সিংহভাগও। কারণ ক্ষমতার সাথে থাকলে তারা অনেক অন্যায্য সুবিধা আদায় করে নিতে পারে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণের ক্ষেত্রে তারাও একদল কিডন্যাপার বটে। এমন কিডন্যাপারদের সহযোগী হিসেবে থাকেন রাজনৈতিক ও আদর্শিক পক্ষপাতদুষ্ট একদল সাংবাদিকও। এভাবেই তৈরি হয়েছে সার্বিক ভয়ের সংস্কৃতি। এবং একাধিক পক্ষের যুগপৎ এই কাজে যে বেশ সফলতাও পাওয়া গেছে, তা তো এদেশের সংবাদ মাধ্যমের বর্তমান দুরবস্থা দেখলেই বোঝা যায়। এই দুরবস্থা আরও খারাপের দিকে গেছে এখন। কারণ গণঅভ্যুত্থানের টালমাটাল সময়ের ফাঁকে সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে মব আয়োজন করে সিদ্ধান্ত আদায়ের একটি সংস্কৃতি চালু করা গেছে। বেশ কিছু সংবাদ মাধ্যমে সরাসরি হামলা করে ভাঙচুর চালানো হয়েছে, ভয় দেখানো হয়েছে। কথিত পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কতিপয় সাংবাদিককে প্রতিষ্ঠানচ্যুত করা হলো। এটি ঠিক যে এদের কারো কারো বিরুদ্ধে অবশ্যই ক্ষমতার সাথে দহরম মহরমের এবং সেই মতে প্রতিষ্ঠানকে চালিত করার অভিযোগ ছিল। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এদের সরিয়ে যাদের নিয়ন্ত্রক করা হলো তারাও আবার তৎকালীন ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বা ছায়া সরকারি রাজনৈতিক মত ও পথের পথচারী। অথচ এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো পতিত স্বৈরাচার বা ফ্যাসিবাদের দোসর পরিচয়। এভাবে কেবলই যে পক্ষপাত দুষ্ট সাংবাদিকদেরই সরিয়ে দেওয়া হয়েছিল তা নয়, বরং এর সাথে অফিসের ভেতরকার পলিটিক্সও জড়িত ছিল।
সেই পলিটিক্স অনুযায়ী অনেককে দোষর ট্যাগ দেওয়া হয়েছে এবং চাকরি থেকে বিধিবহির্ভূতভাবে বের করেও দেওয়া হয়েছে। কথা হলো, এই দোষর বানানোর কাজটি কোন সাংবাদিকেরা করেছে? উত্তরটি হলো দোসরেরাই। এক্ষেত্রে এক সহকর্মীর অভিজ্ঞতা জানানো যাক, বুঝতে সহজ হবে। 24শে জুলাই আগস্টের সময় একটি শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনি কর্মরত ছিলেন। তো ওই সময়ের সহিংসতার ঘটনা সেই সংবাদ মাধ্যমে প্রচারে তিনি ভূমিকা রেখেছিলেন, কেবলই সাংবাদিকতার খাতিরে অবশ্যই। এমনকি সহিংসতায় নিহত সঠিক সংখ্যা প্রচারের বিষয়েও জোর দিয়েছিলেন। তো সেই প্রয়াসের বিপরীতে যিনি বেশ সোচ্চার ছিলেন এবং ওই সহকর্মীকে কোনো পক্ষের বলে প্রতীয়মান করতে নানামুখী কটুবাক্যের প্রচার করেছিলেন, 5 আগস্টের পর তাকেই আবার ওই সহকর্মীর বিরুদ্ধেই ফ্যাসিবাদের দোষর ট্যাগ দিতে দেখা গিয়েছিল। কারণ 5 আগস্ট পরবর্তী অন্যায়ের প্রতিবাদও করেছিলেন সেই সহকর্মী, সংবাদ প্রচার করেছিলেন এবং এ ধরনের সংবাদ চেপে যাওয়ার চাপে নতি স্বীকার করেননি। সুতরাং সমস্যা মূলত সেই অবিনশ্বর দালালি। ওইটি আগে এক পক্ষ করত, এখন আরেক পক্ষ করে, ভবিষ্যতে আরেক পক্ষ হয়তো করবে। তারাই অফিসের ভেতরে ভয়ের সংস্কৃতি তৈরি করে, মবও করে, এমনকি বাইরের মবেও তাদের হাত থাকে। এসবে আবার সংবাদ প্রতিষ্ঠানের বড় কর্তারাও যুক্ত থাকেন। নিজেদের চেয়ার ও স্বার্থ বাঁচাতে তারা কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামাত বা কখনো হালের এনসিপি। এভাবেই পক্ষপাতদুষ্ট সাংবাদিকেরা চিরকাল টিকে থাকেন, তাদের টিকিয়েও রাখা হয়, কারণ তাতে শীর্ষ পদের অনেকের স্বার্থসিদ্ধি হয়। আর এভাবে ক্ষমতার সমীকরণে বদলে যায় সংবাদ মাধ্যমের সম্পাদকীয় নীতি, বদলায় চেহারাও। এক্ষেত্রে উদাহরণ অনেক, যেমন 24শে আগস্টের আগে তৎকালীন সরকার গঠন করা রাজনৈতিক দলের তুমুল সমর্থক সাংবাদিক কাম সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানের অনেক বড় কর্তাকে দেখা গেছে গণ অভ্যুত্থানের পর পুরোপুরি বিপরীত মেরুর রাজনৈতিক আদর্শের তালে তাল মেলাতে। তার পেছনে যেমন ছিল ব্যবসায়িক স্বার্থ, তেমনি ছিল নিজস্ব সুযোগ সুবিধা অব্যাহত রাখার বিষয়ও। আর এই করতে গিয়েই তারা সংবাদ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ আগ বাড়িয়ে তুলে দেন রাজনৈতিক শক্তির হাতে, কাঁধে নেন দালালি করার দায়িত্ব। এই করতে গিয়ে সম্প্রতি একটি শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশনের ডিজিটাল বিভাগে সম্পাদকীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেয়ে গেছে একটি রাজনৈতিক দলের একটি উপকমিটিতে চা বিস্কুট এনে দেওয়ার মতো দায়িত্ব পালন করা ব্যক্তিও। আর এইসব নতুন নিয়োগকৃত ব্যক্তি অথবা সাংবাদিকদের বেতন ভাতা দিতে গিয়েই সাময়িকভাবে আটকে গিয়েছিল ওই প্রতিষ্ঠানের নিয়মিত ও পেশাদার সাংবাদিকদের বেতন। কারণ কিছু কিছু ক্ষেত্রে পাপ একজনের হলেও ভুগতে যে হয় সবাইকেই। সময়ের ফেরে বাংলাদেশের সাংবাদিকতা তাই এমন অবস্থাতেই পৌঁছেছে। প্রশ্ন হলো, মুক্তির উপায় কি? এভাবেই কি চলতে থাকবে? এখন পর্যন্ত যেসব লক্ষণ দেখা যাচ্ছে তাতে এই দেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগকেই নদীর চর থেকে আলাদা করা যাচ্ছে না। এসব চরে সাংবাদিকেরাই সময় ভেদে নানা পক্ষের লাঠিয়াল হিসেবে কাজ করতে থাকে। হই হই রই রই করতে করতে তারাই চর বা মতান্তরে সংবাদ মাধ্যম দখলে সহায়তা করে। উল্টো গুটি কতক যারা এই ঘরানা থেকে আলাদা আছে এবং আলাদা থাকারই চেষ্টা করে যাচ্ছে, তারা এইসব চর ঘরানার সংবাদ মাধ্যমগুলোর রোষের মুখেও পড়ে। যে কোনো পরিস্থিতির উন্নতির জন্য আসলে ওই পরিস্থিতির সাথে জড়িত ব্যক্তিগুলোর উন্নত হতে হয়। এদেশের সংবাদ মাধ্যমগুলোর উন্নতির জন্য তাই আগে সাংবাদিকদের উন্নত হওয়া প্রয়োজন। ওটি হলে বাকি অবস্থা ধীরে হলেও পরিবর্তন সম্ভব। এখন যার বিয়ে তারই যদি হুঁশ না থাকে, তাহলে আর পাড়াপড়শিরা না ঘুমিয়ে থেকে কি করবে? বাংলাদেশে সংবাদ মাধ্যম ও নদীর চরের মধ্যে পার্থক্য দিন দিন কমছে যেন। এখন যার বিয়ে তারই যদি হুঁশ না থাকে, তাহলে আর পাড়াপড়শিরা না ঘুমিয়ে থেকে কি করবে?